দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন, আপনার সঙ্গে আছি মাহফুজ মিশু। আপনারা জানেন রাজনীতির নানা ঘটনা প্রবাহের ভিতরে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। বিশেষ করে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, তারপরে নতুন করে তারুণ্য নির্ভর একটা বাংলাদেশের স্বপ্ন অনেকেই দেখছে। তরুণ নেতাদের নিয়ে নানান ধরনের আশা প্রত্যাশার বিশাল একটা পাহাড় গড়ে উঠছে। কখনো কখনো সেই প্রত্যাশা খানিকটা হোঁচট খাচ্ছে, সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অনেক শুভেচ্ছা। এবং আছেন শেখ তাসনিম আফরোজ ইমি শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিপি, মানে সবশেষ ভিপি। ইমি, আপনাকেও স্বাগত। আমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের দেশের তরুণরা হচ্ছে আমাদের সব বিপদের এক ধরনের অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারীর ভূমিকায় ছিল। আমাদের বড় বড় যা কিছু অর্জন, তার পেছনে আমাদের তরুণদের, আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের অবদান অভূতপূর্ব। সবশেষ জুলাই আগস্টে আমাদের তরুণদের একটা বড় অংশ শহীদ হয়েছেন। তারা অনেকে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, অনেকে গুলি স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছেন। ফলে সেই তারুণ্যের বাংলাদেশ কোন পথে? এক বছর আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায়? এক বছরকে আপনি কিভাবে পর্যালোচনা করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা সহ আলোচক আছেন এবং যারা দেখছেন অনুষ্ঠানটি। দেখুন, আপনার 2024-এর 5ই আগস্টের আগে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছিল, যারা আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ একটা সংগ্রামের মধ্যে ছিলাম, তারা একটা এমন কথাবার্তা হতো যে বাংলাদেশের তরুণরা ফেসবুক নির্ভর হয়ে গেছে, বাংলাদেশের তরুণরা দেশ সম্বন্ধে সচেতন না, বাংলাদেশের তরুণরা মাতৃভূমির প্রতি অতটা তাদের টান নাই, না হলে কীভাবে একটা ফ্যাসিবাদ এরকম বারবার দীর্ঘায়িত হচ্ছে। ভোটের অধিকার কেড়ে নেওয়ার পরও তরুণরা কেন ক্যাম্পাসগুলিতে প্রতিবাদ করছে না, আমাদের আক্ষেপ ছিল। কিন্তু সেই তরুণ প্রজন্মের নেতৃত্বেই, সেই তরুণদের নেতৃত্বে বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন যে হলো, সেটা কিন্তু এই তরুণরাই নেতৃত্ব দিয়েছে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে যে গণ আকাঙ্ক্ষা ছিল মানুষের, যে এই তরুণদের চোখে দিয়েই মানুষ স্বপ্ন দেখে যে না, এই তরুণরাই যারা এরকম একটি নিকৃষ্ট ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছে, তারা বাংলাদেশকে একটি প্রত্যাশিত জায়গায় নিয়ে যাবে, যে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, মানবিক মর্যাদার সুবিচারের বাংলাদেশ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এবং এটা স্পষ্টতই সত্য, যে 5ই আগস্ট পরবর্তী সময়ে সেই তরুণরা যাদের মাধ্যমে দেশে একটা বিপ্লবের নেতৃত্ব হয়েছিল, সেই তরুণরা অনেকটাই বিপথগামী অথবা ভুল পথে পরিচালিত হওয়া, অথবা কারো না কারো পরামর্শে তরুণরা যে তাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা, সেখান থেকে সরে গেছে বলে আমার কাছে স্পষ্টতই মনে হচ্ছে। না হলে আজকে যে ব্যানারটি নিয়ে আমাদের গর্ব করার কথা, সেই ব্যানারটির দিকে আমরা প্রশ্ন ছুড়ে দিতে হচ্ছে যে তাদেরও মাধ্যমে এদেশে অপকর্ম হতে পারে, চাঁদাবাজি হতে পারে। সুতরাং এইটা আমার মনে হয় ডিমোটিভেটেড কোনো না কোনো কারণে হচ্ছে। আমি আবার আপনার কাছে রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই তিনটি শব্দ আসলে বাংলাদেশের মানুষের শব্দ হয়ে উঠেছিল, আমি যদি ভুল না করি। ফলে সেই জায়গায় এই তারুণ্যের নিয়ে নতুন করে যে আশা জায়গা নিয়ে একটা বিশাল ক্যানভাস আমাদের সামনে তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের সামনে, সেটার স্বপ্নদ্রষ্টা ছিল আপনার সংগঠন, যেটি আসলে প্রাতিষ্ঠানিক কোনো সংগঠনও বোধ করি তখন ছিল না, এটা একটা অ্যালায়েন্সের মতো ছিল। ফলে সে জায়গায় আমান ছাত্র দলের নেতা, বিশাল বড় ছাত্র সংগঠনের নেতা, তিনি, তার যে মতামত, তার যে পর্যালোচনা, তার সঙ্গে আপনি কতখানি একমত, নাকি নতুন কিছু যুক্ত করবেন? দেখুন, শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই বা কৃতজ্ঞতা স্মরণ করতে চাই, কৃতজ্ঞতা দিতে চাই জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বা বিপ্লব হতে যেটা হয়নি আর কি, যেটাকে রোধ করে দেওয়া হয়েছে, আমি সেই আলাপেই আসবো একটু পরে, কেন এটা বিপ্লবের দিকে রূপান্তরিত হতে পারলো না বা গণ অভ্যুত্থান ব্যর্থ হলো। সেখানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সে শুধু এই একটা আন্দোলনের মধ্য দিয়েই তো আসলে শেষ হয়ে যায়নি। আমরা হাসিনার ফ্যাসিবাদে দেখেছি দীর্ঘ 17 বছর যাবৎ বিভিন্ন মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, বা তারও আগের যে লড়াইগুলো আমাদের রয়েছে, 90, 71, 52, 47 সহ তারও আগে যতগুলো রয়েছে, হাজার বছর এই ভূখণ্ড বিনির্মাণে যারা আসলে রক্ত দিয়েছে, যারা শ্রম দিয়েছে, আন্দোলন করেছে, সবাইকে স্মরণ করতে চাই। তাদের জন্য আসলে ওই সিলসিলা ধরেই আসলে আমরা আজকে এখানে বসতে পারতেছি। দেখুন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আপনি যেটা বললেন যে সে সময় একটা অ্যালায়েন্সের মতো ছিল, অবশ্যই অ্যালায়েন্সের মতো ছিল, তবে তার সাংগঠনিক একটি ভিত্তি ছিল। সেটা হলো 158 জনের একটা কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেল ছিল, সেটা 65 জন, পরবর্তীতে 158 জনের সমন্বয়কের তালিকা সেখানে করা হয়েছে এবং তারা মূলত ডিসিশন মেকিংয়ের জায়গা ছিল এবং আরও ডিসিশন মেকিংয়ের জায়গা ছিল কোর গ্রুপ, সেগুলো আপনারা প্রত্যেকটা সংগঠনের মাঝে থাকে, সেটা আসলে ভিন্ন জিনিস, আজকের আলাপের প্রসঙ্গ নয়। হ্যাঁ, আমি যদি বলি অনেকটা জায়গা থেকে অনেকবার অনেকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কাদা লেগেছে, কাদা অনেক সময় লাগানো হয়েছে, অনেক সময় শিক্ষার্থীরা যারা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আমব্রেলা প্ল্যাটফর্ম, সবাইকে নেওয়া হয়েছে। জুলাই যেমন সবাই রাস্তায় নেমেছে, আপনার যেহেতু গণমাধ্যমে ছিলেন, আপনারা আরও আমাদের থেকে অনেক সময় ভালো দেখেছেন, কারণ আমরা যারা আন্দোলন করেছি আমরা তো একটা পয়েন্টে থাকতাম বা কোনো একটা জায়গায় নেতৃত্ব দিতাম, বা আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষে সবসময় মাঠে থেকে ফাইট করাটা আসলে কঠিন। সো যারা ফাইটার, আপনারা যারা গণমাধ্যমের ভিতরে ছিলেন আসলে, সো দেখেছেন যে বিভিন্ন ধরনের মানুষ, মানে অনেক ধরনের মানুষ, কেউ শ্রমজীবী, সমাজের এলিট ক্লাস থেকে লোয়ার ক্লাস সবাই ছিল, ছাত্র, বুড়ো, শিক্ষক, বাবা মা, সব ধরনের মানুষজন আসলে ছিল। সো আন্দোলন পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আসলে সবার ধারণ করতে হয়েছে, যে যেখান থেকে এসেছে, এবং আন্দোলন যারা যারা করেছে, এই আন্দোলনের সাথে শরিক ছিল, প্রত্যেকটা জনের নেতৃত্বকে তারা অ্যাকোয়ার করতে হয়েছে, তারা খোঁজার চেষ্টা করেছে আর কি। জুলাই পরবর্তী সময়, অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান, তারপর আমাদের দুইটা মেজর কাজ ছিল। একটা কাজ হলো গিয়ে সারা বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে লিডারশিপটা তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গায়, তাদেরকে অ্যাকোয়ার করা, এবং দ্বিতীয় কাজ ছিল হলো কি জুলাই যাতে বেঁচে থাকে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা স্পিরিট যেটা আছে সেইটাকে যাতে আমরা সচল রাখতে পারি এবং তার উপর ভিত্তি করে যাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হয়, সেই চেষ্টাটা করা, তার জন্য আসলে কাজ করে যাওয়া। আমার মনে হয় আমরা প্রথম কাজটা আসলে বেশি ফোকাস করেছিলাম, কারণ ওইটা ওই সময়ের ভিতরে বেশি জরুরি হয়ে গিয়েছিল, যে আমাদের মনে হয়েছিল যে এই কাজটা আসলে একটু আস্তে আস্তে স্লো গতিতে করলেও হবে। এই কাজটা যে থেমেছিল এমন না, এটা নিয়েও কাজ করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা প্রোক্লেমেশনের প্রস্তাবনা দিয়েছি অনেকবার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাছে ওই পেপারসগুলো ছিল, আপনাদের সময় ছিল, একটা ড্রাফট ছিল, সেটা হয়, একটা ড্রিম ছিল, সেটা হয়েছে কি হয়নি, চেষ্টাটা ছিল, বাট মূল কাজটা আসলে সাংগঠনিক জায়গা এবং এদেরকে অ্যাকোয়ার করাটার জায়গা ছিল। এখন যে ঘটনাটা ঘটেছে, জুলাই কেন আসলে অভ্যুত্থানে হয়েছে, একটা বিপ্লব হয়নি, বিপ্লবের দিকে মনে হয় বিপ্লবের সমস্ত এলিমেন্ট আসলে এটা ছিল, বিপ্লবে কি কি এলিমেন্ট থাকতে পারে সেটা তাত্ত্বিক আলাপ, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা কেন আসলে অভ্যুত্থানে রয়ে গেল, বা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে অভ্যুত্থান থেকে আন্দোলন বলারও চেষ্টা করা হয়েছে, আরও খাটো করা হচ্ছে। সেটা 5 তারিখ যখন স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করেন, তারপর আমরা কি দেখতে পেয়েছি, শুরুতে রাজনৈতিক দলগুলোর যারা এতদিন নির্যাতিত ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, দাঁড়াতে পারেনি, আন্দোলন সংগ্রাম করেছে, বাট কেউ কাউকে তো দাঁড়াতে দেয়নি, সেজন্যই সে স্বৈরাচার। তারা সবাই ক্ষমতার যে রুটি ভাগাভাগি, তার জন্য কেউ চলে গেল হলো গিয়ে সেনাপ্রধানের কাছে, কেউ চলে গেল ওই যে ফ্যাসিস্ট হাসিনার যে রাষ্ট্রপতি বঙ্গভবনে, এই যে হাজিরা দেয়া, এর মধ্য দিয়ে না বাংলাদেশটাকে সেদিন একরকমভাবে হলো গিয়ে যেই স্বপ্ন, যে বৈপ্লবিক আকাঙ্ক্ষা, সেটা থেকে আসলে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি যদি সরি এই ওয়ার্ডটার জন্য, বাট এটা আমি খুব ফ্রাস্ট্রেশন নিয়ে বলতেছি। এবং সেই বিক্রেতা আসলে সবাই মূলত শুরুটা যখন রাজনৈতিক দল করে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আসলে এই স্বপ্নটা দেখেছিল, তাদেরও এই জিনিসের দিকে যেতে হয়েছে, বাধ্য হয়েছে তারা রাজনৈতিক জায়গা থেকে এই কোশ্চেনগুলো ডিল করার জন্য, কারণ ওইটা একটা যে বৈপ্লবিক জায়গা থেকে আপোষ করতে বা চুপ থাকতে না, আপনি ব্যাপারটা বুঝতে পারেননি। সবাই যখন রাজনৈতিক দলগুলো একটা রাষ্ট্রের সবথেকে বড় স্টেক হোল্ডার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো তারা যখন চলে যায়, এবং তারা তো অভ্যুত্থানের সবথেকে বড় স্টেক হোল্ডার, তারা যখন ওখানে গিয়ে চলে যায় এবং ওইখানে গিয়ে নিজেদের হিস্সাটা বুঝে পায়, বিপ্লবী যারা ছিল, যাদের নেতৃত্বে জুলাই হয়েছে, তাদের সাথে না বসে, তাদের সাথে কনসার্ন না করে, এর ফলে যেটা হয়েছে কি, আন্দোলনের যে শক্তিটা, আন্দোলনের যে কিবলাটা, সেইটা আসলে নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতার কেন্দ্রকে সরিয়ে দেওয়া হয়েছে। একটু জাস্ট আমি 30টা সেকেন্ড নেব। এর ফলে যে ঘটনাটা ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিল, তাদেরকে আর বৈপ্লবিক জায়গা থেকে এই জিনিসটা করার সুযোগই দেওয়া হয়নি। তাদেরকে এই যতগুলো তাদের ড্রিম, যার জন্য আসলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেইটাকে রাজনৈতিকভাবে এবং রাজনৈতিক দলের মাধ্যমে, রাজনৈতিক সংগঠনের মাধ্যমে করার জন্য বাংলাদেশে পুশ করা হয়েছে। আপনি যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন, বাট তাদেরকে ওই সুযোগটা দেওয়া হয়নি। আমি আবার আসবো, তাদেরকে আমাদের রাজনৈতিকভাবে ডিল করতে হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন রাজনৈতিক দল খোলা হচ্ছে, ছাত্র সংগঠন খোলা হচ্ছে, এইভাবে তারা কথা বলছে। আপনি যদি এই ইস্যুতে একটু যোগ করেন, আপনিও সেই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন, এখনো লিখেন, বলেন, ফলে সেই স্বপ্ন কতখানি পূরণ হলো আসলে, তারুণ্যের বাংলাদেশ যে স্বপ্নটা দেখেছিল? যদি একটু পিছনে হাঁটি, 71, 90, 111, 2007,
2018 কিংবা এই যে 24, আসলে কোনো আমরা আসলে আমাদের অতীতের কাজগুলো নিয়ে বিশ্লেষণ করেছি কিনা। এই মানে 71-এ আওয়ামী লীগের নেতৃত্ব ছিল নিঃসন্দেহে, কিন্তু মানে 71-এর একক দাবিদার কেন আওয়ামী লীগ, কেন আর কোনো রাজনৈতিক দলকে কিংবা হচ্ছে ধরেন যে একজন মুক্তিযোদ্ধার হাত ধরে একটা রাজনৈতিক দলের আবির্ভাব, তাদেরকেও তারা কেন মুক্তিযুদ্ধের স্টেক দিতে চায় না, তাদের বাবা দাদা সম্পত্তি 71। এইভাবেই কিন্তু বর্তমান প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরকে থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যেভাবে অসম্মান করে, খাটো করে, এই গ্রাউন্ড তো আসলে আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণেই হচ্ছে। যখন আপনি একটা মানে জিনিসকে সিম্পল থাকতে দিবেন, তখন সেটির একটা যেই মানে ন্যায্যতা থাকবে, সেটিকে টানাটানি করে তো তার আসলে স্ট্রেংথই ভেঙে দেওয়া হয়। সেম কাজকে জুলাইকে নিয়ে করা হয় নাই। জুলাই তো ইভেন 71টাও তো মানে আওয়ামী লীগের মধ্যে ছিল। আমার তো মনে হয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে পারছে না। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেখেন, আপনি বাকশাসের নেতৃত্ব দেখেন, ইভেন আপনি জাতীয় নাগরিক পার্টির যারা হচ্ছে নেতৃত্ব দান করছে, যারা প্রভাবশালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনি কয়টা নেতা দেখতেছেন? এই যে কোরামবাজি, এই যে মানে এইভাবে যে একটা সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া। এখন মানে আমার ছোট ভাই যে বললেন, আমার অত্যন্ত স্নেহের, যে হচ্ছে তারা বাধ্য হয়, তাদের সরকারি খরচ হয়েছে শুধু গোপালগঞ্জে এক প্রোগ্রাম নামাইতে সরকারের 8 কোটি টাকা খরচ হয়েছে। তাদের আর কত রকম সুবিধা হইলে তাদের এই বাধ্য হওয়ার জায়গাটা বন্ধ হয়? কিংবা আমি তো শেষ করি ভাইয়া, আমি শেষ করি। এবং হচ্ছে এমন তো না যে শুধু হচ্ছে এনসিপি হচ্ছে গোপালগঞ্জে প্রোগ্রাম করেছে, ইভেন স্বাধীনতার পরে প্রথম জামাত সেখানে র্যালি করেছে, বিএনপি প্রোগ্রাম করেছে। প্রথমবার যখন গত বছরের সেপ্টেম্বরে বিএনপি প্রোগ্রামে মানে যখন তাদের একটু সমাবেশ হয়, তখন 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়, তখন তো রাষ্ট্র তাদেরকে কোনো নিরাপত্তা দেয় নাই। কিংবা হচ্ছে তাদেরকে মানে এই যে বৈষম্য বিরোধী, এবং আরেকটা জিনিস একটু যোগ করি, বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হয়েছিল? কোটা মানে প্রথাটা সংস্কারের জন্য। তো তারপরে আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন 44 BCS-এ কতবার ভেরিফিকেশন চেঞ্জ করা হলো? 3বার। ইতিহাসের মধ্যে, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা এর আগে হয় নাই। তারপরে হচ্ছে নানান রকম যারা অত্যাচারী ক্যাডার, তাদেরকে হচ্ছে টাকা খেয়ে তাদেরকে হচ্ছে মানে ইনক্লুড করে, যারা হচ্ছে একদম নিরীহ, যাদের হচ্ছে কোনো বাবা দাদার জোর নাই, কিংবা যাদের হচ্ছে ঘুষ দেওয়ার মতো পর্যন্ত টাকা নাই, জানতো যে তারা হচ্ছে কিছু করতে পারবে না, এই টাইপের কিছু হচ্ছে বলির পাঠা বানাইছে। তারপরে তারা কি করলো? তাদের একটা কাজই করার ছিল, তারা 19 দিন রাজু ভাস্কর্যে পড়েছিল। রাষ্ট্রের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হয়ে এইরকম মানবেতর জীবন তাদের প্রাপ্য কিনা? আপনি নারীদের কথা চিন্তা করেন, গত 1 বছরে নারীদের যে অবস্থা, ছোট ছোট শিশুরা, তাদেরকে যারা নির্যাতন করছে, আপনি দেখবেন যদি আপনি খুঁজে দেখেন, তারাও হয়তো আন্দোলন করেছে, বা তাদের বয়স 18-র নিচে। এই যে নিরাপত্তা ইস্যুটাকে 1 বছরেও কি ঠিক করা গেল না? এবং আপনার সম্ভবত লাস্ট বিসিএস যেটা আসলে সব ঠিক করা যায়নি, প্রচেষ্টা বা আন্তরিকতা ছিল না বলতে চান? একদমই ছিল না। ইভেন সবচেয়ে বড় দায়িত্ব কার ছিল? স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনি হচ্ছে সংস্কার কমিশনে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে ডাকেন, আচ্ছা ঠিক আছে, আপনি শহীদ পরিবারের কিংবা আপনি আহতদের কারোর এখানে কোনো পার্টিসিপেশন রেখেছেন? আপনাদের এই যে আপনারা যারা মাঠে দাঁড়াইতেই পারতেন না, তারা যে এখন একটা জায়গা পেয়েছেন, একটা অবস্থান পেয়েছেন, তাদের মানে পেছনে যাদের অবদান, তাদেরকে জাস্ট ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কিনা? এবং সেখানেও একটা কাইন্ড অফ টোকেন হিসাবে নিয়ে যে টোকেনবাজিটা করা হচ্ছে, এটা পদে পদে বেইমানি করা হচ্ছে। এবং কি বাধ্য হয়ে করা হচ্ছে? ছোট ভাই সার্জিস একটা টক শোতে বলেছিল যে শিবিরের অনেকে নাকি হচ্ছে বাধ্য হয়ে ছাত্রলীগের মতাদর্শ কিংবা ছাত্রলীগ করা কিংবা হলে থাকা, এগুলো সাদিক কায়েমকে বাধ্য হয়ে বঙ্গবন্ধুর স্লোগান দিতে হয়েছে। এবং আপনি ওভারঅল পার্সপেক্টিভ বলছেন। আমি এই আমার আপনার কাছে একটু আসতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই সোভার মানুষ এবং উনি পরিশীলিত কথাবার্তা বলেন। উনি আজকে সম্প্রতি একটি চাঁদাবাজির ঘটনা ঢাকার গুলশানে, আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য নারী, তার বাসায় একটি ছাত্র সংগঠনের সভাপতি আছেন আমাদের সঙ্গে, তাদের সেই চাঁদাবাজির ঘটনা এবং তাদেরকে রিমান্ডে নিয়েছে, দল তাদেরকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করেছে বৈষম্য আন্দোলন। সেই ঘটনায় মির্জা ফখরুল বলছেন তিনি বেদনায় নীল হয়ে যান। প্রশ্ন হচ্ছে যে আমরা যতদূর জানি 4500 বা 5000-এর মতো বিএনপি, ছাত্রদল, যুব দলের লোককে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে এই ধরনের ঘটনায়, চাঁদাবাজি, নিজেদের অভ্যন্তরীণ
অর্ধশতাধিক মানুষ নিজের দলের কর্মী মারা গেছেন। ফলে এটা কি ব্যক্তি মির্জা ফখরুল, প্রফেসর মির্জা ফখরুলের উপলব্ধি, না বিএনপি আসলে এরকম চাঁদাবাজির ঘটনায় আসলে বেদনায় নীল হয়ে যান? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি একাধিকবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনি এত 2-2.5 কোটি মানুষের এত বড় পরিবার, সেইখানে যারা অপরাধে যুক্ত হয়েছে, আমরা কারো জাস্টিফাই করতে যাইনি যে সে এই গেছিল কিনা। অপরাধী, তার পরিচয় অপরাধী, সে যেখানেই হোক না কেন। তো সংগঠন থেকে বিচারের ব্যবস্থা করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, ইভেন প্রশাসনেরকেও বলা হয়েছে যে আপনারা গ্রেপ্তার করুন, বা আমরা নিজেরা মামলা করেছি। এখন মহাসচিব স্যার যেটা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো একটা গর্বের ব্যানার। তো ওনারা তো নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তার মানে তাদের কাছে আপনাদেরও প্রত্যাশা একটু বেশি ছিল। বাংলাদেশের মানুষেরই প্রত্যাশা ছিল। ওনাদের কাছ থেকে আমরা এই প্রত্যাশা করি নাই যে ওনারা ডিসি নিয়োগে ওনারা ভূমিকা রাখবেন, ওনারা সচিবালয়ে তদবির বাণিজ্য করবেন, ওনারা কাউকে মানে টাকা নেওয়ার জন্য আওয়ামী লীগ ট্যাগ দিবেন, ওনারা এই পতিত ফ্যাসিস্টের বাসায় গিয়ে এরকম, মানে অর্থাৎ কিন্তু এই কাজগুলো পুরনো দলগুলো সবাই করবে। নো সেই আপনি তো আগেই বললাম যে আমরা তো জাস্টিফিকেশন দিচ্ছি না, যে এটা জাস্টিফাই করতেছি না। এখানে এই কাজ করার অধিকার তো কারণে, কিন্তু আপনি মানে ফ্রম দ্য মর্নিং টু নাইট আপনি যে সারাদিন নীতি কথা বলেন, আপনার বন্দোবস্ত, আপনার নতুন বন্দোবস্তের মানে তো এই না যে আপনি আপনার সকল অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্য বিএনপির মতো বড় একটি দলের সারাদিন আপনি ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন। আমি ছোট্ট একটা, আমি ফোন ঘাটতে আসলো, চীনের সন্তানের সামনে স্ত্রীকে নির্যাতনের একটা ভিডিও, চীনের, সেইটা বিএনপির যুবদলের নেতার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, সাথে সাথে এটা গুপ্ত বাহিনী, বট বাহিনী তারা ছড়িয়ে দিচ্ছে। বিএনপিকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে? গতকালকে আপনার গাজীপুরে ছাত্রলীগের সময় 2024 আর কি, যে ছাত্রলীগের ইউনিয়নের এক সভাপতি তার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছে, এইটা আবার ছাত্র দলের বলে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ বিএনপির সাথে কোনো ট্যাগ যদি লাগে, সেটা ছড়ানোর জন্য বাংলাদেশে তো একটা বিশেষ বাহিনী আছে যাকে আমরা গুপ্ত আলবটর বাহিনী বলি, এবং সেটা নিমিষে ভাইরাল করার জন্য যে অপচেষ্টা, যে অপপ্রয়াস, সেইটা এই বেলায় আবার মনে করেন বৈষম্য বিরোধীর যারা, তারা আবার এই জামাত শিবিরেদের সবার সাথে একত্র হয়ে যাবে, অর্থাৎ বিএনপিকে অ্যাটাক করার জন্য সমস্ত শক্তি এক হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের একটি অপপ্রচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতি করা লাগতেছে। মহাসচিব স্যারের জায়গাটা খুবই স্বাভাবিক, যে আপনি তো বলেন যে নতুন বন্দোবস্ত নিয়ে আসছেন, কিন্তু আপনার যদি সর্বঙ্গ ব্যথা হয় তখন তো আমি ব্যথায় ব্যথিত হবই। বেশি প্রত্যাশা বা ভালো প্রত্যাশা ছিলই, উনি ব্যথিত হয়েছেন। যে রিফাত, আমরা আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। ধরেন আমার মনে আছে যে ছাত্র দলের বা বিএনপির কাউকে যখন চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে বহিষ্কার করা হতো, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বাকসাস, তাদের অনেক নেতার সঙ্গে কথা হয়, তারা বলছেন বহিষ্কার তো আসলে কোনো শাস্তি হতে পারে না। বাট আপনারাও যখন চাঁদাবাজির অভিযোগ আসলো, আপনারাও বহিষ্কারই করলেন। ফলে বহিষ্কার করেই কি চাঁদাবাজির সমাধান করবেন? এটি একটা জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যে ছাত্রদল, ছাত্রলীগ বা পুরনো সংগঠনেরা চাঁদাবাজি করে, এটা আমাদের জানা, কিন্তু যে আপনাদের কথায় লাখ লাখ মানুষ রাস্তায় নামলো, আপনাদেরকে 1 বছরের ভিতরে কেন চাঁদাবাজিতে নামতে হলো, এইটার পেছনে নিশ্চয়ই কোনো একটা সাইকোলজি কাজ করেছে, সেইটাও একটু বুঝবো আমরা। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিন। দর্শক, আরেকবার স্বাগত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ আছেন আমার সঙ্গে। রিফাত, আপনার কাছে প্রশ্ন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও কেন বা তার কর্মীদের কেউ একজন হলেও কেন চাঁদাবাজি করতে হলো, এবং বহিষ্কারী এটার সমাধান? মানে আপনাদের যে স্পিরিট, যে স্পৃহা এবং যে কি বলে একটা দারুণ রকমের সম্ভাবনা ছিল, সেটার বিপরীতে চাঁদাবাজির অভিযোগ কতখানি যায় রিফাত? দেখুন, শুরুতেই আমি এটার অ্যান্সারটা দিতে চাচ্ছি আগের একটা প্রসঙ্গকে উল্লেখ করে। আমাদের সকলের শ্রদ্ধা, মানে কিছু মানুষ আছে না, যাদের যে কিছু পলিটিশিয়ানকে আমি ওন করি, আইডলাইজ করি, এরকমই একজন মির্জা ফখরুল স্যার, উনি একটা কথা বলছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর চাঁদাবাজের ঘটনায়, যদিও সেখানের ভিতরে যে কেন্দ্রীয় মানে 2 জনের নেতৃত্ব ছিল, তারা আসলে গণতান্ত্রিক ছাত্র সংসদ যে বাকসাসের কমিটিতে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা অনেক আগেই চলে গিয়েছে। আর ওই যে বললাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমব্রেলা সংগঠন, সবাই চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটা ইউজ করতে পারে, এটা তো ইজিয়ার, কারণ জুলাই সবাই এখানে আসছিল। সো উনি যখন বেদনায় নীল হয়ে গিয়েছেন এই একটা ঘটনা দেখে, উনি যদি সত্যিকার অর্থে বিএনপি, যুবদল, ছাত্রদলের যে চাঁদাবাজির নিউজ প্রত্যেকদিন আমরা দেখি,
উনি যদি সবগুলো ঘটনায় নীল হতেন তাহলে আমার পিছনে যেরকম স্ক্রিনের রংটা নীল না, ওনার চেহারাটা এরকম নীলে নীল। না রিফাত দর্শিত ভুল ব্যাখ্যা দিচ্ছেন। একটা ঘটনা তো আপনাকে আমি এখানে 100 ঘটনা দেখাতে পারবো, আর কি বলেন? একটা আমি এটাই বলতেছি, আমি এই ঘটনাটা এবার আমি আসতেছি, একটি ঘটনা নিশ্চয়ই না। আমি এখানের ভিতরে আসতেছি। এখন বহিষ্কার করে কি অপরাধ ঠেকাবেন? বহিষ্কার করে অপরাধ ঠেকানো যায় না। বহিষ্কার করে একটা সর্বোচ্চ ডিজাউন করা যায় যে তাকে আমি ওন করি না, এই সংগঠনের আদর্শের সাথে যায় না, তাই করলাম। কিন্তু অপরাধ মানে এখানে শাস্তিটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার লিস্টেড 20,000-এর উপরে নেতা আছে কমিটিতে, এবং কর্মীর সংখ্যা হিসেব করলে 1 লক্ষেরও বেশি। সে সবাইকে হলো গিয়ে দিয়ে দিছে যে এইখানের ভিতরে যেই ঘটনাগুলো ঘটতেছে এইটার কালেকটিভ দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা নিউজ শুনতেছি, ভেরিফাই করা অনেক সময় সম্ভব হচ্ছে না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে শিবির বলি, ছাত্রদল বলি, অন্যান্য ছাত্র সংগঠন, বাম সংগঠনের অনেক জায়গার ভিতরে সবাই যেহেতু আন্দোলন করছে, সবাই ব্যানারটাকে যেহেতু নিউট্রাল একটা ব্যানার ছিল সব জায়গায়, তৃণমূলের জায়গা থেকে বলি, তারা এখানে আসছে এবং তাদের পক্ষে ছাত্রদল পরিচর্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ের ভিতরে দেওয়া সোজা, কারণ তখন তার সংগঠন বিতর্কিত হচ্ছে না। অসংখ্য এই ধরনের ঘটনা রয়েছে যারা আসলে এজেন্ডা সার্ভ করতেছে, তার ফ্যামিলি বিএনপির, কারণ এটা তো সত্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক ফ্যামিলির মানুষজনের এই জুলাইয়ের ভিতরে কন্ট্রিবিউশন আছে না, তারা নেতৃত্ব দিচ্ছে না। সো ওই ফ্যামিলিগুলোর থেকে যারা উঠে আসছে, ওই ছেলেমেয়েরা, তারা তো তাদের ফ্যামিলির দিকে টানতেছে। এরা নাম খারাপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু বারবার সার্ভ করছে বিএনপি জামাতের। সো এইরকম ঘটনাগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে এই জিনিসটাকে একদম ঢেলে সাজাতে হবে। এইটা আসলে কন্ট্রোল করার জায়গা নেই। বিএনপি না, আমাকে একটু শেষ করতে দেন। এইখানে তো একটা চাঁদাবাজির ঘটনা এত বড় একটা অ্যাকশন নিচ্ছে বাংলাদেশের ইতিহাসে, এত বড় সিদ্ধান্ত কেউ নিতে পারে না। এজ এ সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা করে দেখাইছে, তার সৎ সাহস আছে। আমি আমান ভাইকে বলবো একটা জেলা কমিটি বিলুপ্ত করে দেখান। আপনার যুব দলের নেতাকর্মীরা পিটায়া মানুষ মেরে ফেলছে, পিটায় যখন মানুষ মেরে ফেলে, পাথর মেরে মেরে মানুষ পাচ্ছে। আপনি খারাপ তা আমি আরো খারাপ হব। আমরা আওয়ামী লীগ, আপনি আমার কথা শোনেন নাই, আমার কথা শোনেন নাই। আমি এখানের ভিতরে আলাপের ভিতরে ঢুকতেছি, আমি বলতেছি মেরে ফেলছে ওইখানের ভিতরে তারাই সৎসাহসটা দেখাক। আমি সৎসাহসটা দেখেছি। আপনার থেকে আপনার রাজনৈতিক পরিচয় কয়েকটা ঘটনার উপর ভিত্তি করে মনে হয়েছে পুরো সংগঠনে ঢেলে সাজাতে হবে, আদর্শের বাইরে গিয়ে এই সংগঠন চলতেছে। এত বড় সৎসাহস বাংলাদেশ ইতিহাসে কেউ দেখাতে পারেনি। ঢাকা যুবদলের কমিটি ওই দিন ব্যান হয়ে যাওয়ার কথা ছিল যদি কেন্দ্রীয় যুবদলের কমিটি ব্যান হইতো। এই জিনিস করার সৎসাহস আছে কি আছে না, এইটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। না ভাই, আমি অ্যান্সারগুলো দিই। এবং বহিষ্কার করে কি চাঁদাবাজি ঠেকাবে? চাঁদাবাজি ঠেকানো জানে। এবং চাঁদাবাজি কেন হয় আমাকে একটু বলতে সুযোগ দিতে হবে। আমি পরের প্রয়োজন আমার পর থেকে স্লট কেটে নিন, বাট এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দিতে সময় তো বেশি দিচ্ছেন ভাই। আমি একটু স্লটটা নেই, সেটা হলো গিয়ে চাঁদাবাজি কেন হয়। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেই ছাত্ররা গুলির মুখে নেমেছে অধিকাংশ আসলে আমরা বলবো যে স্টুডেন্টের জায়গা থেকে, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের থেকে প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং মাদ্রাসা স্টুডেন্ট, এদের ভূমিকা অনেক বেশি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পাবলিক ইউনিভার্সিটিগুলো সর্বোচ্চ নেতৃত্বের জায়গাটা দিয়েছে। মাঠের যে অ্যাকচুয়াল ফাইটার ওয়ারিয়র যারা, এই মানুষগুলোর সংখ্যা তাদের থেকে পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি। এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপলিটিক্যাল, ওই পলিটিক্সের জায়গা থেকে আসে না, রাজনৈতিক বোধের থেকে আসে না। হাসিনারে ফালাইয়া অমুক দলের আনবো তমুক দলের আনবো, পলিটিক্যাল সেখানে আসে নাই। সে তার ভাইয়ের বুকে গুলি করছে, এই আমি রাখবো না, সে ওই ক্ষোভের জায়গা থেকে আসে। হাসিনাকে ফেলতে আসছে নতুন একটা চিন্তা, যারা আমার ভাইকে গুলি করে তাদেরকে আমি না। আপনি আমাকে একটু ভাই শেষ করতে, আচ্ছা ওকে 30 সেকেন্ডে আমি নিব। সো এই ঘটনাগুলো ঘটার পরে জুলাই যখন শেষ হলো, জুলাই বিভিন্ন জনের পকেটে ঢুকে গেছে, মাস্টার মাইন্ড তত্ত্ব হাজির হয়েছে। অমুক বলে যে জুলাইয়ের মাস্টার মাইন্ড আমি, তমুক বলে তমুক মাস্টার মাইন্ড আমি। আপনি যখন একক মাস্টার মাইন্ড এসে হাজির হবেন, আপনি বাকি সকলের এজেন্সিকে অস্বীকার করতেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এজেন্সিকে অস্বীকার করা হয়েছে, সবার এজেন্সিকে অস্বীকার হয়েছে। এজেন্সিকে যখন অস্বীকার করবেন, সেই মানুষগুলো এসে আপনার কাছে আসতে বাধ্য হয়েছে। আপনার কাছে আসতে যখন বাধ্য হয়, ওই সময় কিছু লুম্পেন পয়দা করে। এই রাষ্ট্র কাঠামো, আমরা কেন রাষ্ট্র কাঠামো চেঞ্জের কথা বলি, এই রাষ্ট্র কাঠামো কিছু লুম্পেন পয়দা করছে জুলাইয়ের পরবর্তীতে। অনেক জুলাইয়ের গাদ্দারদেরকেও এই রাষ্ট্র কাঠামো, তারা গিয়ে সরকারি দপ্তরে আমরা যখন সংগঠিত করতে গেছি, একজন অনেক জায়গায় সচিবালয় গেছে, আরেকটু সচিবালয় গিয়ে চাঁদাবাজি করেছে, ডিসি নিয়োগ দিয়েছে, অনেক কিছু করেছে। এর ফলে না সবাইকে এসে এইখানের ভিতরে আসতে হয়েছে ওই কিছু লুম্পেনের কাছে। যারা আসতে পারে নাই, তারা বাধ্য হয়েছে
পরবর্তী দিকে কোনো একটা আর্নিং সোর্স খোঁজার, কারণ এই যে সিস্টেম এই একদম। কালচার লুম্পেন পয়দা করে, এই কালচারটাকে ফলে এটা বদলানোর জন্য রাজনৈতিক সংস্কৃতির একটা দায় এইটা আছে। রাজনৈতিক সংস্কৃতির দায়, এইটা বদলানোর জন্যই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন, এটা আমার মনে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই সময়, তারপরে এনসিপি বা তারা তো বললেন, তারও অনেক আগে থেকে আমাদের বাম দলগুলো কেউ কেউ বিশেষ করে জোনায়েদ সাকির অনেক দিন ধরে বলেন নয় রাজনৈতিক বন্দোবস্ত। সেটা কতদূর আসলে নয় রাজনৈতিক বন্দোবস্ত, নাকি নয় রাজনৈতিক বন্দোবস্তের মোড়কে আমরা আবার পুরনো জিনিস নিয়ে টানা হেঁচড়ার মধ্যে আছি? আমি আপনার শেষ কথার সাথে অ্যাগ্রি করব। আসলে গত 1 বছরে আপনি নতুন কিছু দেখেছেন কিনা, আমি তো দেখিনি। আমার যেই মোটামুটি 8 বছরের উপরে যে অ্যাক্টিভিজমের যে আমার এক্সপিরিয়েন্স, আমি তো নতুন একটা সিঙ্গেল কোনো কিছু দেখি নাই যেটা নতুন আসছে। হ্যাঁ, এটা আসছে, বেশি বেশি মানুষ খুন হচ্ছে, বেশি বেশি হচ্ছে মেয়েরা ধর্ষিত হচ্ছে, একদম ছোট ছোট বাচ্চারাও রেহাই পাচ্ছে না। এর বাইরে ও আরো 2টা জিনিস, ওই যে আমি একটু ভুল বলেছিলাম, একটু কারেকশন করি। 43তম বিসিএসে হচ্ছে 3বার ভেরিফিকেশন হলো, 44 বিসিএসে 600-র উপরে হচ্ছে রিপিট ক্যাডার এসেছে। আপনি 43-এ যাকে হচ্ছে ধরেন যে সাপোজ প্রশাসন ক্যাডার দিয়েছেন, 44-এ তাকে প্রশাসন ক্যাডার দিয়ে আপনি আসলে 600টা মানুষের ভাবে রিজিক নষ্ট করা হয়েছে। এই হচ্ছে আমাদের নতুন বন্দোবস্ত, যদি নতুন কিছু হয়ে থাকে। এর আগে এগুলো আমি কখনো শুনি নাই। গেল আরেকটা, আমার ছোট ভাই যে বলল যে হচ্ছে সব কমিটি বিলুপ্ত করে দেওয়ার যে সৎসাহস, আমার মনে হয় না যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা খুব একটা বীরত্বের কাজ। আমি যদি ভুল না জানি, কমন সেন্স তো এটাই বলে যে মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ দেওয়ার জন্য, মাথা কেটে ফেলা তো ওষুধ না। আপনি সবকিছু বিলুপ্ত করা মানে আপনি দায় মুক্তি নেওয়ার একটা চিন্তা, বা সারা দেশে যা হচ্ছে খুব তড়িঘড়ি করে সব বিলুপ্ত করে যে ওরা এখন আমাদের কেউ না, এখন ওরা যা মানে কিছু করলেও তার দায় নিব না। এবং এমন তো না যে এই ঘটনাই প্রথম ঘটেছে, এর আগে কিছু হয় না। আমি প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে বলেছি আমি ঘটনার দায় নিয়েছি, আপনি বলতেছেন দায় নিব না। বাংলাদেশের কেউ প্রেস কনফারেন্সে দায় বলে না। 48 লাখ টাকা ডোনেশন নেন, আইফোন নেন, কিংবা এর আগে তো আমরা এরকমও শুনেছি যে জাস্ট একটা বর্ডার পাস করে দেওয়ার একটা ফোন কল কোটি কোটি টাকার বিক্রি হয়েছে, কিংবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যা হয়েছে কোনটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিংবা আপনার হচ্ছে এলাকায় যে গাড়ি বহর নিয়ে যে শোডাউন করা হয়েছে কোনটার ব্যবস্থা নিতে দেখেছেন, কিংবা নারী নিপীড়করা যে হচ্ছে এখন যে বাক্সাসে কর্মশালা করাচ্ছে, কোনো সুস্পষ্টতা নাই। এবং তাদের কারোর ব্যাপারে যখন কোনো প্রশ্ন ওঠে কিংবা বিতর্ক হয়, তারা কিছুদিন স্টপ থাকে, তারপরে আবার কয়েক মাস পরে আমরা মানে আমাদেরকে হয়তো তারা গোল্ডফিশের বেশি মর্যাদা দিতে পারেন নাই, এই জন্য মানে তখন কিছুদিন মানে স্টপ থাকার পরে আবার তারা পুরো দামে তাদের কার্যক্রমগুলো শুরু করেন। তো আসলে এইটা নয়া বন্দোবস্ত আপনি বলতে পারেন, যে কারোর ব্যাপারে একটা কোনো অভিযোগ আসলো, কিছুদিন স্টপ থাকলো, কোনো মানে যথাযথ ব্যবস্থা না নিয়ে কিছুদিন সে কার্যক্রম স্থগিত রাখলো, তারপরে সে আবার আবির্ভূত হলো। এটা হয়তো কিছু একটা নতুনত্ব। আমার আপনার কাছে আমি আগের অংশে 2বার গিয়েছিলাম বলে আপনি এবার ছোট করে বলবেন। সেটা হচ্ছে যে এই যে নয়া বন্দোবস্তের কথা, সেটা তো সবার মিলেই করার কথা, মানে আপনাদেরও এক ধরনের পরিবর্তন হওয়ার কথা ছিল। ধরেন এখন আওয়ামী লীগের একজন এমপির বাসায় গিয়ে রিফাতরা চাঁদা নিতে গেল, সেই চাঁদাবাজির ভিডিও ফুটেজ পুলিশ তাদেরকে 7 দিনের এরই ভিতরে রিমান্ডে নিয়ে নিল, সেটা আমরা দেখলাম। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে ক্যান্টনমেন্টে একটা বড় তালিকা দেওয়া হয়েছিল, এই লোকগুলোও চলে গেছে। এখানেও কেউ না কেউ চাঁদাবাজি করেছে, সেটা রাজনৈতিক শক্তি করুক, প্রশাসনিক শক্তি করুক, বন্য কোনো শক্তি করুক, সেগুলারও তো কোনো বিচার হলো না, বা সেগুলাও তো আমরা বের করতে পারলাম না। এই ব্যর্থতার দায় কে নেবে নয়া বন্দোবস্ত? এই দেশের যত 5ই আগস্ট পরবর্তী ব্যর্থতা সব বিএনপি দায় নেবে, কারণ বিএনপি দেশ চালাইতেছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, বিএনপির উপদেষ্টারা আছে। ধন্যবাদ ভাই স্বীকার করার জন্য। আরে ভাই, আপনি এরা একেবারে ফুটপাত থেকে সংসদ পর্যন্ত, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, বাকসাস বলেন, এনসিপি বলেন, এরা কোন জায়গায় বিচরণ করে না? আমি তো এখানে আসার পরে আপনি আসার পরে বললেন যে আমার ঝগড়াঝাটির দরকার নাই, এজন্য আমি একটু ছোট ভাইয়ের ছাড় দিয়ে কথা বলতেছিলাম। বিষয়টা হচ্ছে কি, আপনি এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বললো, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এত বড় অংশীদারিত্ব, তারা কোথায় স্বীকার করছে? তাদেরকে ক্যাম্পাসে ডেকে নিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরা মারছে তাদেরকে। এরা এই যে আপনি যে ইয়ের কথা বললেন, এই যে মিটফোর্ডের যে ঘটনার কথা, এইখানে পুলিশ স্পষ্ট প্রেস ব্রিফিং করেছে যে এখানে ব্যবসায়িক আন্তর্দ্বন্দ্ব আছে। ওই একই দিনে বাংলাদেশে আরও তো 2-1টা ঘটনা ঘটছিল। খুলনা যে যুবদলের নেতাকে হত্যা করলো রকেটে, চাঁদপুরের যে ইমামরে কোপাইলো, সেটা নিয়ে তো কোনো প্রতিবাদ করেন নাই। ইউ আর অ্যাবসলিউট বায়াসড টু সামওয়ান, আপনারা তো বায়াসড। আপনি মনে করেন যে সকাল থেকে আপনি এই যে কমিটি ভাঙার কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের, আপনি এই কারণে ভাঙছেন যে সারা দেশে আপনাদের চাঁদাবাজির পরিমাণ এমন জায়গায় চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে, যার কারণে সব কমিটি ভাঙছেন। সত্যটা স্বীকার করেন, ন্যারেটিভে যাচ্ছেন কেন? আপনি দোষ করছে সেন্ট্রাল কমিটির নেতারা, আপনি লোকাল কমিটি কেন ভাঙলেন? সেন্ট্রাল কমিটি ভেঙে দিতেন। কেন্দ্রীয় কমিটির চাঁদাবাজি করছে, আপনি জেলা কমিটি কেন ভাঙলেন?
এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যে এটা অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্রোল। কেন্দ্রীয় কমিটির কে চাঁদাবাজি যারা যারা এখানে গেছে 5 জন, এরা কোন কমিটি? কোন কমিটি আপনি তো চেক না, করেন। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কাদের? ঢাকা মহানগর কনভেনার, আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়, এদের নাহিদ থেকে শুরু করে আপনাকে কার সাথে মনে করেন সক্ষতা নাই? আপনাদের প্রেসক্রিপশনে একদিকে বলেন সক্ষতার কথা, শুনেন, না ভাই, আপনাদের শুনেন, আপনাদের তো প্রোগ্রামের লোকজন পাওয়া যায় না, আপনাদেরকে পাওয়া যায় সচিবালয়, আপনাদেরকে পাওয়া যায় দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরে, সারাদিন এখানে পড়ে থাকেন, একটার পড়ালেখা নাই, কোনো কাজ নাই বাংলাদেশে, শুধুমাত্র কে ডিসি হবে না হবে, কে ইউনো হবে, কে উপজেলায় থাকবে, সমস্ত নির্ধারণ করে তারা। নতুন বন্দোবস্ত হচ্ছে এইটা যে যারা দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে, নিপীড়িত নির্যাতিত মানুষ, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, তাদের সাথে বেয়াদবি করা, রাষ্ট্রীয় বেয়াদবির জন্ম দেয়, এটা হচ্ছে নতুন বন্দোবস্ত। সুতরাং শুনেন, আজকে যেগুলি চলতেছে না, এর জন্য এমন কোনো পরিস্থিতি তৈরি করেন না যে আওয়ামী লীগ বাংলাদেশ আবার ব্যাক করার সুযোগ পায়, তাহলে কিন্তু এই নতুন বন্দোবস্তের প্রত্যেকের ব্যবস্থা হবে। আমাদের ওগুলি ফেস করার সক্ষমতা আছে, আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। কথায় কথায় ন্যারেটিভে না গিয়ে এই যে আপনাদের লোকজন সারা দেশে আকাম করতেছে, সেগুলি দিকে খেয়াল রাখবেন। আমি এই পার্টে একটু রিফাতের কাছে আরেকবার যেতে চাই, পরের পার্টে আপনার কাছে একবার বেশি আসবো। জুলাই মানি মেকিং মেশিনে পরিণত হবে, সেটি ওমামা কালকে প্রকাশ্যেই বলেছেন এবং সেটা উনি বুঝতে পেরেছেন, পরবর্তীতে তিনি পদত্যাগ করেছেন। আর যাই করেন, রাজনৈতিক কারণে আগস্ট পরবর্তী মানে গত বছর জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ওমামার ভূমিকা নিয়ে বোধ করি কারোরই কোনো প্রশ্ন নাই এবং তিনি দীর্ঘদিন আপনার এই সংগঠনের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন। জুলাইকেও কে আসলে আমরা মানি মেকিং মেশিনে পরিণত করলাম রিফাত? আচ্ছা, প্রথমে উমামা ফাতিমা আমার বড় আপু পদত্যাগ করে নাই। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে ছিলেন। পরবর্তী একটা কাউন্সিল হয়েছে, তাকে বারবার করে বলা হয়েছে যে আপনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। তিনি কেন অংশ নেয় না তিনি জানেন। তিনি সংগঠনের ভিতরে কোনোদিন অ্যাক্টিভ ছিলেন না, সংগঠনের লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে না, এইটাই হলো গিয়ে কারণ। তাকে বারবার করে আসতে বলা হয়েছে, তিনি আসেননি। 1 নম্বর, ভূমিকা নিয়ে প্রশ্ন করার কথা, এইটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনেক বৈষম্যবিরোধী ছাত্র অনেক নেতৃকর্মী আছে যাদেরকে আমরা কোশ্চেন করার সুযোগ দিতে পারবো। এটা তো একটা ক্রাইসিস মুভমেন্ট। আমরা তো এখন পর্যন্ত আমরা যে বলি যে জুলাই চলমান, জুলাই থেকে বের হইতে পারি নাই। ইতিহাস এগুলো লিখবে, কাকে প্রশ্ন করার সুযোগই আছে নাই। আমাকে প্রশ্ন করার সুযোগ থাকবে, আমান ভাইকে প্রশ্ন করার সুযোগ থাকবে, ইমিয়াপুকে প্রশ্ন করার সুযোগ থাকবে, উমামাবুকে প্রশ্ন করার সুযোগ থাকবে। প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সবারই সুযোগ আছে, এই সুযোগটা আমাদের দিতে হবে। এবং আমি তারপরে আরেকটা ছোট্ট কথা বলে আমি কোশ্চেনের দিকে যাবো, কিসের দিকে যাব, আমি একটা চ্যালেঞ্জ করতেছি আপনাকে। আপনি একদিন একটা কাজ করে দেখেন, বা আমি জনগণের কাছেই বলতেছি, এটা তো পাবলিকলি যাচ্ছে, তারা কোনো একটা সরকারি অধিদপ্তরে বা কোনো একটা ডিসি বা কাউকে গিয়ে কল করবে, তাকে হলো গিয়ে 2টা ভিন্ন নম্বর দিয়ে কল করে এক বলবে যে আমানুল্লাহ আমান ভাই আমাকে পাঠাইছেন আর রিফাত রশিদ ভাই আমাকে পাঠাইছেন, কোন কলের গুরুত্ব বেশি? আপনি এই জিনিসটা নিজে টেস্ট করে দেখেন। আমি এইখানের ভিতরে ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি সবাইকে, এই চ্যালেঞ্জটা দিচ্ছি। আশাই বললো না যে কারা দখল করে রাখতেছে, আমি এই ঘোষণাটা দিলাম আপনাকে, এই জিনিসটা আপনি জুলাই কেন মানি মেকিং মেশিন? জুলাই কেন মানি মেকিং মেশিন? জুলাইকে মানি মেকিং মেশিন করছে কারণ আমি যে বললাম যে এই রাষ্ট্র কাঠামো লুম্পেন তৈরি করে। মানে আমি সরি টু, আমার মুখ দিয়ে গালি আসতেছে, মানে এইখানে 1 বছর পরবর্তীতে যা 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 ঘটেছে, এই জুলাই কিছু লুম্পেন তৈরি করছে এবং লুম্পেনদের কাছে এই জুলাইয়ের সব কিছু তৈরি করেছে। ওই যে বললাম আপনাকে প্রথমেই, জুলাই ঘটলো, হাসিনা পালালো, তার ঠিক কিছু সময় পরে গিয়ে রাজনৈতিক দলগুলো কোথায় হাজিরা দিয়েছে? রাজনৈতিক দলগুলো হাজিরা দিয়েছে সেনাপ্রধানের কাছে, রাজনৈতিক দলগুলো হাজিরা দিয়েছে হলো গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার যে রাষ্ট্রপতি ওই চুপ্পুর কাছে। এখন পর্যন্ত চুপ্পুকে সরানো যায় না। কারা সরাইতে দেয় না আপনি জানেন? বিএনপি সরাইতে দেয় না, এটা আমি ওপেনলি বলবো। আমার এখন ওই পিছুটার নাই বা আমার মুখে করে না। বিএনপির জন্য আজকে চুপ্পু সরে নাই। সে অনেক সাংগঠনিক কথাবার্তা বলে যে এইটার জন্য সাংবিধানিক প্রবলেম আছে, এই যে বোগাস কথাবার্তা, সে সরাইতে দেয় না। কেন সরাইতে দেয় না এটা তারা জানে, এই অ্যান্সার তাদের থেকে নেবেন আপনারা। বাংলাদেশের জনগণ তাদের থেকে আয়োজক লোক এটা নিবে, এইটা একটা ঘটনা। আর বলো যে জুলাই মানি মেকিং মেশিন, মানি মেকিং মেশিন তো সেদিন তৈরি হয়েছে, কারণ যখন বাংলাদেশের ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, এই ক্ষমতার ভ্যাকিউম তৈরি হয়েছে, সেই দিনই রুটি ভাগাভাগি করতে সবাই ওইখানে গেছে। ওইখানে তো কেউ নাচতে যায় নাই, ওইখানে তো কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যায় না। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা হলে জুলাইয়ের যারা হলো গিয়ে ফ্রন্টলাইনার ছিল তাদের সাথে আসিয়া বসতেন যে আপনাদের চিন্তা কি আমাদের চিন্তা কি, আসেন বসি একসাথে কথা। তখন আপনারা মেনে নিলেন কেন?
আমি কি বললাম যে সকল স্টেক হোল্ডার বাংলাদেশে আপনি ভাই রাজনৈতিক দলগুলোর একটা রাষ্ট্র কাঠামো কিভাবে চলে, রাষ্ট্র কাঠামোর বড় বড় কিছু স্টেক হোল্ডার আছে, সেনাবাহিনী একটা বড় স্টেক হোল্ডার, প্রশাসন একটা বড় স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তিনটা স্টেক হোল্ডার যখন ওইখানের ভিতরে চলে যায় আপনি বাধ্য ওইখানের ভিত্তি করার জন্য। জুলাইকে সেদিন বৈপ্লবিক সম্ভাবনা থেকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিক দল। জুলাইকে আসলেও মানি মেকিং মেশিন হয়ে গেল, সেটা নিয়ে আপনার কথা শুনবো। সেই সাথে আমরা শুনতে চাই চাঁদাবাজের রাজশাহীতে একটা তালিকা হয়েছে, কাকতালীয় হচ্ছে, সেখানে দারুণ একটা অবস্থা, মানে সব দলের প্রতিনিধি আছেন, পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবাই আছে, সবার সেই তালিকায় আছে। ফলে চাঁদাবাজি ইস্যুতে আমরা সবাই একটা ঐক্যমতে শেষ পর্যন্ত পৌঁছালো কিনা আমাদের রাজনৈতিক সংগঠনগুলো, সেটি নিয়েও কথা বলবো দর্শক। আমরা তার আগে আবার বিরতি। দর্শক আরেকবার স্বাগত। আমি একদম শেষ সময় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জুলাইকে আসলে মানি মেকিং মেশিন হয়ে গেল? আমার বক্তব্যের সঙ্গে আপনি একমত? দৃশ্যমান যা কিছু দেখছি এটা তো আসলে ডিনাই করা কঠিন, কিন্তু একই সাথে এটাও বলতে চাই যে এখনো সম্ভবত জুলাইটাকে বাঁচানোর সুযোগ শেষ হয়ে যায় নাই, এবং যে বড় ভাইরা মানে কোটি কোটি টাকা নিচ্ছেন ফোন বর্ডার পাস করা দেওয়ার জন্য, আইফোন নেওয়ার জন্য ডোনেশন, কিংবা যারা হচ্ছে এমনকি আপনার সাভারে একজনের শ্রমিকের বুকে গুলি লেগেছিল, তাকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে গার্মেন্টস থেকে, কারণ গার্মেন্টস আসলে পারতেছে না রাখতে, কিন্তু তাদেরকে আবার ঠিকই হচ্ছে কোটি কোটি টাকা দিতে হচ্ছে তাদেরকে সিকিউরিটির জন্য। তো যারা আসলে আপনারা ক্ষমতায় আসতে চান, যেই দলই হোক, আপনারা ক্ষমতায় আসতে চান, কিন্তু আপনি হচ্ছে একটা নিম্নবিত্ত মানুষের হচ্ছে রুটি রুজি কেড়ে নিচ্ছেন, আপনি আয়নার সামনে দাঁড়ান কিভাবে? আমি হলে তো পারতাম না। এবং এই বাস্তবতা, আপনি রাজশাহীর যে কথা বললেন, এই যে সিকিউরিটির নামে কোটি কোটি টাকা যে করলেন, আপনি কি একবারও খোঁজ নিয়েছেন যে এখানে যে দারোয়ানটা ছিল, বা এখানে যে গার্মেন্টস কর্মীটা ছিল, কিংবা এখানে যে যাকে টাকা বেশি দিতে হচ্ছে সে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারবে কিনা বাসায়, সে বা যে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো সে আসলে এখন কোথায় যাবে? আমরা কি কেউ ওটা ভাবি? আমরা তো জুলাইতে যারা আহত হয়েছিল তাদের কথাই ভাবিনি। তার মধ্যে আমাদের মাইলস্টোনের একটা ট্রমা চলে আসলো। রাজশাহীর যে একটা চাঁদাবাজির নিউজ আমরা দেখলাম, যে চাঁদাবাজির ঘটনায় সব পক্ষই জড়িত, মানে চাঁদাবাজি থেকে আমরা আসলে ঐক্যমতে পৌঁছে গেলাম সব সংগঠনগুলো। আসলে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার কি, এবং আরো একটা ব্যাপার হচ্ছে মানে আমাদের ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স একটা কোর্স ছিল একদম প্রথম বর্ষে, তো আসলে আমাদের মেন্টাল হেলথ নিয়ে কোনোই কাজ করা হয় না। তো আমাদের নৈতিকতা, ধরেন যে সুযোগের অভাবে সৎ মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, একদম একটা সাধারণ মানুষ বলেন কিংবা একজন নেতৃস্থানীয় জায়গা থেকে বলেন, এই যে ধরেন যে সুযোগ পেলে সেটার অপব্যবহার করবে না, এরকম মানুষ আসলে আপনি মানে খুঁজে পাবেন না টাইপের একটা অবস্থা। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমার তারপরও মনে হয় যে অ্যাটলিস্ট আমরা যদি সদিচ্ছা দেখতাম যে না এই দলটা চেষ্টা করছে, এই দলটার উপর আমরা ভরসা করতে পারি, তাহলেও মনে হয় এত বেশি ফ্রাস্ট্রেশন কাজ করতো না। আমরা তো সদিচ্ছা দেখি না, আমরা তো দেখি পিলো পাসিং, একে দোষারোপ করে ওকে দোষারোপ করে, কিন্তু কেউ এমন একটা উদ্যোগ নিচ্ছে না কিংবা এমন কোনো কাজ করছে না যেটাতে আমরা আশাবাদী হতে পারি যে আপনাদেরকে আমরা ভরসা করব। জি রিফাত রশিদ, আপনাকে এই প্রশ্নটাই করতে চাই। রাজশাহী মহানগর বিএনপি, আওয়ামী লীগ, জামাতের পরিচয়ধারী 123 জন চাঁদাবাজের নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনের তোলপাড় সৃষ্টি করে। এদের বিএনপি, ছাত্রদল, সহযোগী সংগঠন, নেতাকর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে 44 জনের নাম আছে। একইভাবে আওয়ামী লীগের 25 জন, জামাতের 6 জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় দেওয়া নাই। তাদেরকে সুবিধাবাদী বলা হচ্ছে, অথবা তাদের নাম পরিচয় দিতে ভয় পাচ্ছে প্রশাসন, এরকম কথাও কেউ কেউ বলছেন। মানে এই অভিযোগের তীরটা সম্ভবত আপনাদের দিকে। না, এইটা সব থেকে বড় কথা, এটা হাস্যকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আমরা বললাম যে এত পাওয়ারফুল কেউ কিছু হয়নি, আপনি মিডিয়ায় গেলে দেখতে পারবেন। আপনি জুলাইয়ের এই যে মিটফোর্ডের ঘটনায় পাথর মেরে মেরে যাকে মারা হলো, কয়দিন রিমান্ডে হয়েছে, আর এইখানে একটা চাঁদাবাজির ঘটনায় কয়দিনের রিমান্ড হয়েছে? 7 দিনের রিমান্ড। বাংলাদেশের এই আইনে এই জিনিসটা কতটুকু মানবাধিকার কর্মীগুলো অনেকে এটা নিয়ে কথা বলা শুরুও করেছেন। এইটাই হলো গিয়ে রিয়েলিটি। আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারটা এইটা আসলে সত্য। আন্ডারওয়ার্ল্ডের মানুষকে ভয় পায়, এবং আন্ডারওয়ার্ল্ড বলে যে কিছু আছে, গ্যাং কালচার যে বাংলাদেশে আছে, এইটা তো অস্বীকার করে না। তাদের নামগুলো এইগুলো, এবং ঢাকার প্রত্যেকটা জোন এগুলো নিয়ে আসলে বিশাল ডিসকাশন করা যায়, এবং অনেক সময় ভয়ও করে যে রাতের বেলা তো আমার তো ওই গাড়ি টাড়ি নাই, কিছু নাই, আমি রাতের বেলা একা একা হেঁটে যাই, রিকশায় চলি, কোনোদিন গুলি টুলি করে মেরে ফেলে কিনা, আওয়ামী লীগ গুলি করবে। ঘটনা তো রিমান্ডে নেওয়াই ঠিক হয় না, এটা তো প্রুফ যে চাঁদাবাজি করছে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রিমান্ডে নেবে কেন? এখানে 7 দিন তো অযাচিত বিষয় ভাই, এটা তো একদিনের জন্য না ভাই। এটা আমরা হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভ থেকে আপনি যদি কথা না বলেন, মানবাধিকার জায়গা থেকে একটা সংগঠন আকারে ওই যে
কি যেন গায়ের শক্তি দিয়ে পাহাড় ঠেলা, এইটা আসলে না, আপনার মানবাধিকারের জায়গাটা স্বীকার করতে হবে, মানবাধিকারের জায়গাটা স্বীকার করতে হবে। কিন্তু রিফাত, আপনি যেটা বললেন, ধরেন আপনার গাড়ি নেই বা সেটা থাকার স্বাভাবিক কথাও না, আপনি এখনো শিক্ষার্থী, কিন্তু আমাদের অনেক বন্ধুরই তো গাড়ি ছিল না, এবং তারা যে ধরনের গাড়িতে চড়ছেন, যারা সরকারি কোনো দায়িত্বে আছেন তাদের কথা আমরা বলছি না, সেটি তারা তাদের পদ পদবীর কারণেই পাচ্ছেন, তারা সবাই দামি দামি গাড়িতে চড়ছেন। সেই বিষয়গুলো মাঝে মাঝে আপনাকেও ব্যথিত করে, বা এগুলো নিয়ে কি সংগঠনের ভিতরে কথা বলার সুযোগ হয় কখনো? দেখুন, আমি যে সংগঠনের দায়িত্বে আছি, আমি তো সেখানে সর্বোচ্চ পদটা হোল্ড করি। আমার সংগঠনে এটা নিয়ে কথাবার্তা হয়, অনেক কিছুই আছে আর কি। ওই যে বললাম তো, এইটা অনেক লুম্পেন তৈরি করেছে, এবং অনেকে এসে এইসব জিনিসপত্র দিয়ে যায়, করে দিয়ে যায়, যার কিছু নাই। এই ডোনেশন ভাই আপনারা অনেক বেশি পান, আমরা এটা সেটা নিয়ে বলবো না। আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা আসলে দিই, জুলাই কি মানি মেকিং এর এইটা কিনা, মানি মেকিং এর কোনো একটা মেশিন কিনা বা জায়গা কিনা, যিনি অভিযোগটা করেছেন তাকে আমরা সব থেকে বেশি, জুলাই মেইন স্ট্রিম সমন্বয়কদের ভিতরে তাকে সব থেকে বেশি সচিবালয়ে দেখা গেছে, এবং তাকে আমি তার কথাই বলছি। এবং তাকে ছাড়া উপদেষ্টার অন্য কোনো মেয়েকে চেনেন না, অন্য কারো মেয়ের কথা শোনে না, এই অভিযোগ করে শহীদ মিনারে যে 14 তারিখ রাতে নারীদের যে সমাবেশ হয়েছিল, সেখান থেকে একটা বড় গ্রুপ অফ নারীরা বয়কট করে সেই প্রোগ্রাম থেকে চলে গিয়েছে। এবং সেই প্রোগ্রামের ভিতরে, সেই প্রোগ্রামের আগে আর কি, নুসরাত তাবাসসুম, যিনি জুলাই গণঅভ্যুত্থান নারীদের সব থেকে বড় ফেস, তিনি ডিবি কার্যালয়ে নির্যাতিত ছিলেন, অ্যারেস্ট হয়েছিল, এবং সমন্বয়কদের ভিতরে সবথেকে মেইন স্ট্রিম ছিল, সে বক্তব্য দিতে পারবে না কারণ সে পলিটিক্যাল, এই ধরনের অভিযোগ পর্যন্ত তুলেছে। এবং যিনি তুলেছেন তিনি বাংলাদেশ বর্তমানের যে গভর্নমেন্ট, তার একজন উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, আমাদের ফারুকি ভাই আর কি। সো এই ধরনেরই হয়েছে। সো যিনি বলেন যে অন্যান্যরা সচিবালয়ে যায় মানি মেক করে, ওনার সচিবালয়ের কাজটা কি উনি বলবেন? সচিবালয় তো এমন না যে সচিবালয় কেউ তো অনেকটা হেল্পের জন্য যায়, কারো কোনো একটা লাগবে এটার জন্য যায়, উনি একমাত্র ভালো কাজ করেন, এবং বাকিরা সবাই সচিবালয়ের ভিতরে চুরি করতে যায়। এই ধরনের পার্সপেক্টিভ থেকে ওনার বের হইতে হবে। সচিবালয় যায় যদি শুধু খারাপই হয় তাহলে ওনার জন্য খারাপ, এবং উপদেষ্টারা যাদেরকে চিনে, সচিবরা যাদেরকে চিনে, ওইটা যদি খারাপই হয়, খারাপের তালিকায় উনি সবথেকে বড়। আমাদের হাতে আর সময় থাকছে না। আমার চাঁদাবাজের তালিকায় সব পক্ষ, এইটা মানে এই সংস্কৃতি থেকে ছাত্রদল বিএনপি বের হওয়ার চেষ্টা করছে। অবশ্যই চেষ্টা করছে। আপনি দেখেন যে আপনার অন্যদের পরিবারে যদি 10 জন থাকে, আমাদের এখানে 100 লোক আছে, তো আপনি 5 জনের পরিবারের সদস্য, 5 জনকে যে আপনি নিয়ন্ত্রণ করার বিষয়, আবার 50 জনকে নিয়ন্ত্রণ করতে তো একটু বেশি হিমশিম খাওয়া লাগে আমাদের। উনি যেটা বললেন যে এখন পর্যন্ত যত অভিযোগ আসছে, আমরা কোনোটার কারো পক্ষে দাঁড়াই না, কোনো জাস্টিফিকেশন করিনি। আমি যেটা শুরু করলাম, অপরাধী। তো বিএনপির কাছ থেকে বাংলাদেশের মানুষ আশান্বিত হওয়ার মতো অনেক ঘটনা 5 আগস্ট পরবর্তী সময় এখন পর্যন্ত রয়েছে, যে না বিএনপি এবং এই যে ঐক্যমত্য কমিশনের যত আলোচনা হয় এখানে, এবং বাংলাদেশের স্বার্থে যত প্রকারের প্রস্তাবনা যত পক্ষ থেকে এসেছে, আপনি দেখেন কোন বিষয়টা বিএনপি ইতিবাচকভাবে নেয়নি এবং ওইভাবে মুভ করেনি। সুতরাং বড় গাছে আপনি বেশি ঢিল মারবেন। আমার ওনাদের প্রতি এবং যারা আছেন একটা আহ্বান থাকবে যে আপনি সেই যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা, সেইটাকে আমাদের বাংলাদেশের স্বার্থে আপনাদের মানে ধরে রাখতে হবে। আর যদি শুধুমাত্র বিএনপি নির্বাচন হলেই ক্ষমতা আসতে পারে, বিএনপিকে আসতে দেয়া যাবে না, বিএনপির ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে হবে, উদ্দেশ্য প্রণীতভাবে সেই প্রক্রিয়া যদি থাকে, তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটি ব্যর্থতার দিকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি এইখানে গঠনমূলক সমালোচনা থাকবে, একজন আরেকজনের সমালোচনা করবে, সেখান থেকে আমরা ইতিবাচক দিকগুলো আমরা ফিরে পাবো। এই যেরকম চাঁদাবাজির বিনাশ হবে, অপরাধের নির্মূল হবে, সমালোচনা থেকে। কিন্তু আপনি উদ্দেশ্য প্রণীতভাবে যে এক নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না, একটা মব কালচার সৃষ্টি করবেন, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি সৃষ্টি করে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, নির্বাচন হতে দিবেন না, এই ইন্টেনশন যদি কারোর মধ্যে চলে আসে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমান, অনেক ধন্যবাদ রিফাত রশিদ, ধন্যবাদ ইমি। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকুন।